ডাকসু নির্বাচন তারপরে জাকসু নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে, কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। 2024-এ পুরা জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈসা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল, উৎখাত করলো। বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল, তাদের নেতৃত্বে লড়াই করছিল। এরাই এনসিপি করলো, কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস। হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে তৈরি হবে, সরকারটা কেমন হবে, এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা। তারাই ওয়াকারের সাথে নেগোশিয়েট করছে, ঘুটু করিছে, সাথে ছিল আসিফ নজরুল। ছাত্ররা যে সরকার বানাইছে তা প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করছে, তাই না? দেখেন, সরকারে 3 জন ছাত্র নেতা ঢুকলো, আসিফ, নাহিদ আর মাহফুজ। আমি এটা অ্যাপ্রিসিয়েট করছিলাম। আমি বলছিলাম এই ডায়াপার পরা বুড়া উপদেষ্টাগুলো না নিয়ে আরো ছাত্র নেওয়া উচিত। আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্য থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, এর মধ্যে থেকে লিডার তৈরি হবে। তো যাই হোক, ছাত্ররা কেন সরকারে গেল? কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবে নেতৃত্ব দিচ্ছে, তাই না? তারাই ছাত্রদের নেতা, ছাত্র জনতার নেতা। সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকারে থাকা উচিত, এই ছিল যুক্তি। তাইলে এখন কি হইল? সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো, তারা ডাকসুতে জাকসুতে গোহারা হারলো। সামনে যে ইলেকশনগুলো হবে সেগুলোতেও গোহারা হারবে। তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই, ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হচ্ছে, ছাত্রদের কি সরকারে থাকার বৈধতা থাকে? থাকে না। যদি সরকারে থাকার যুক্তি হয় ছাত্রদের রিপ্রেজেন্টেশন, তাহলে নেতৃত্ব হারালে তো সরকারে থাকার কোনো জাস্টিফিকেশন থাকে না। আর যেই ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করছে বলে প্রফেসর ইউনূস নিজেই দাবি করেছে, তো সেই ছাত্ররাই যদি নেতৃত্ব হারায় তো প্রফেসর ইউনূসের সরকারে থাকার বৈধতা থাকে না। আমাদের পিছনে ফিরে মূল্যায়ন করতে হবে আসলেই ছাত্রদের মন্ত্রী বানানো ঠিক হয়েছিল কিনা। আসেন আমরা নিজেরা মূল্যায়ন করি। প্রফেসর ইউনূসের সরকারের কোনো মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ কেউ করে নাই, কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে নাই। যেটুকু দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে, ঠিক কিনা বলেন? এটা খুব ডিস্টার্বিং। কিন্তু ক্ষমতা করাপ্ট করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানানো উচিত, আমরা জানাই। আবার দেখেন, মাহফুজের ব্রেক ছাড়া কথাবার্তার জন্য ইন্ডিয়া ফরমালি প্রফেসর ইউনূসের কাছে বিচারও দিছে। মানে সে বুঝতেই পারে নাই, সে যা খুশিতে স্ট্যাটাস দিতে পারে না, স্ট্যাটাস দেয় আর মুছে। বিএনপির সালাউদ্দিন সাহেব তো বলছে, দেখেন মুছে ফেলছে কিনা, দেখেন শোনান। আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই, ধন্যবাদ। তো এই ছাত্র নেতারা কিন্তু ক্ষমতা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা বুঝতে পারে নাই। প্রফেসর ইউনূসেরও দোষ আছে। আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বইলা মাহফুজের 12টা বাজাইছে। প্রথমত এটা তো সত্য না, মাহফুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না। বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না, 2024-এর বিপ্লবে আরো ছিল না। ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে এটা মাস্টার, এটা লেনিন লাগে, এটা কার্ল মার্কস লাগে, এটা হোসিমিন লাগে, এটা মাও সেতুং লাগে। 2024-এ যেই সময় আন্দোলন নিছক্কটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরিশেষে বিপ্লবে রূপান্তরিত হইল, তখন জনগণ ড্রাইভিং সিটে। কাউকে বলে দিতে হয় না এই কাজ করো। হারুনের ভাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রত্যাহার করেছিল না? করেছে তো, জনগণ মানছে? মানে নাই। মাহফুজ যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে, মানে যখন সে বিশেষ সহকারী হইল। আপনারা সবাই অবাক হয়েছিলেন না যে এই পোলাটা কে? এখন যেখানে যাইতেছে সেখানে আওয়ামী লীগ দাবড়ে এনে দিতেছে। সরকারে থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হইছে, না বিপ্লবের লাভ হইছে, না সরকারের লাভ হইছে। মাহফুজ সোয়াসে গেল কয়েকদিন আগে লন্ডনে, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে তারে প্রতিহত করার কথা হলো। ওরা আসছিল কয়জন? 40-50 জন আমি গুনে দেখছি। মাহফুজের প্রোটেকশনে তো 100 লোক থাকার কথা ছিল। যারা বলবে যে মাহফুজ আসবে তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করব, তাদেরকে প্রতিহত করব বলছে, আমরা থাকবো এরকম বলছে কেউ? তো সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে? তাইলে এখন মাহফুজকে বা মাহফুজদেরকে কে রক্ষা করবে? হাসিনা পলানোর পরে তো হাসিনা পুলিশ পলাইছিল, দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই, পাড়ায় মহল্লা পাহারা দেয় নাই। সেই জনতা 1 বছরের মধ্যে কেন মুখ ঘুরাই নিল? সরকার কেন দিনে দিনে দুর্বল হইল, জনসমর্থন হারাইল? আমরাও তো 2 হাত তুলে সমর্থন দিচ্ছি। ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে, বিপ্লব রক্ষা পাবে, এই যদি অনুমান হয় তাহলে তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ।
ছাত্রদের মধ্যে মেগালোমেনিয়া জন্ম নিয়েছিল, মানে মুই কি হুনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের পায়কে আর সব তেজপাতা দাবরানি খায়। আওয়ামী লীগের মিছিল বড় হয়, ওরা মিছিলে বোমা ফাটায়, না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে, না পারছে বিপ্লব রক্ষা করতে, না পারতেছে নিজেদের রক্ষা করতে। এনসিপির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব করে যে দেখেন। মানে একটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব সেটারও একটা সায়েন্স আছে তো, সেটার একটা হিসাব নিকাশ আছে তো। এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই। কিছু জাউরা কয় এনসিপি নাকি আমার কথা চলে চলে, আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করার চিন্তাও করতো না। কই জামাত শিবির বা বিএনপির অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার হিম্মত হয় না, আছে ওদের? নাই। এনসিপি অফিসের সামনে কেন আছে? কারণ ওরা বেকুব, কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোনো অবস্থান নাই। বিএনপির অফিসের সামনে যান, যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে। দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায়, নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নেওয়া যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয়। তো টাওয়ারে কেন নিতে হবে? ওইটা বসুন্ধরার বিয়ের টাওয়ার, জানেন? এটা তো বেশি পছন্দ হয়েছে, বেশি মিঠা। আমার বুদ্ধিতে চললে ওই বাকশাসের বাকের মজুমদার রাজুতের রঠার জাতীয় সঙ্গীত গাইতে দিতাম না, কোনোদিন দিতাম না। দাবরানি দিয়ে ঠিক করে দিতাম একবারে। ও পলিটিক্সই তো বুঝে না। আবার আব্দুল হান্নান মাসুদ দেখেন, তাইলে আমার নামে লিখতো পিনাকির ফান্দে পইরা পুরা জাতিকে কাঁদাচ্ছেন না তো, দেখেছেন? এনসিপি আমার ইয়েতে চললে ওটা তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম না। দু একজন যে যোগাযোগ করে না করে, আমি আমার মতামত জানাই, কখনো সাপোর্ট চাইলে দিই, ভবিষ্যতেও দিব। অ্যান্টি ফ্যাসিস্ট যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করব, ভবিষ্যতেও করবো। আমার সাথে বিএনপি নেতারও কথা বলে, তো আমার টাইম নেই এখন, অনেক টাইম নেই, ঘন্টার পর ঘন্টা আলাপ করে। গুরুত্বপূর্ণ নেতা, আমি নাম কইতেছি না। তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি? আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির। জামাত আমার কথা শুনলে ওই পিআর সিস্টেম নিয়ে হাউকাউ করতো নাকি? আমি তো পিআর সিস্টেমের পক্ষে না, বিরুদ্ধে। আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না। আমি রাজনীতি দলের চাকর বাকর না। পলিটিক্স একটা জার্নি। এই রাস্তায় আমি হাঁটবো, আমার রাস্তায় আমি হাঁটবো, যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে, চললে ভালো, না চললে খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তো আমার এখন অনেকে কইছে আপনি এখন পিআর নিয়ে কেন কথা বলেন না? ওই যে বিএনপি কইছে না আওয়ামী লীগ ঠেকাও, যে তোমরা এখন ঠেকাও, আমরা পারবো না। আমিও বিএনপি কই পিআর সিস্টেম পারলে ঠেকান, দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কিনা। হ্যাঁ, পারলে ঠেকান, করেন, আমি কেন করে দেবো? হ্যাঁ, নয়তো আমার গুরু মানেন, করে দিচ্ছি। তো এই ছাত্রদেরকে 5ই আগস্ট থেকে একে আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল 24-এ। ওদের মাথায় আসে নাই চ্যানেল 24টা কার, একে আজাদ কে। চ্যানেল 24 এই যে মঞ্জুর আল মতিন আছে না, ওই কাজ করে। সে বলছে আর নাচতে নাচতে চলে গেছে। মানে উটি থেকে সব মিটিং টিটিং করছে, তারেক রহমানের সাথে মিটিং করছে উটি, দেখেন, দেখেছেন? মানে একে আজাদ আওয়ামী লীগের লোক, ওইটা ওরা জানে না। এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক ওই যে ইয়ে করছে, এটাও জানে না। বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো, তো ওইখান থেকে যা বাইর হবে সেটা তো হাসিনার পায়খানাই হবে। মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে। এই হইতেছে তাদের পলিটিক্যাল উইজডম। যাই হোক, কয়দিন থেকে দেখতেছি বিএনপির লোকেরা আওয়ামী লীগের মিছিলের ভিডিও দিয়ে কইতেছে দেখো দেখো আওয়ামী লীগ মিছিল করতেছে, তোমাদের ধরবে, এখন তোমাদের ধরবে, পিঠ সামলাও। আওয়ামী লীগ আমাদের ভয় দেখে তো আয়নাঘর, গুম, ক্রসফায়ার, জেল, মামলা, পিটানি, দেশ ছাড়া করা, এইগুলা সিদ্ধ ডিম দেওয়া, রিমান্ড, এইসবের। বিএনপি এখন আমাদের ভয় দেখায় আওয়ামী লীগ ফিরে আসবে, ভয় দেখায় আনুগত্য চায় এরা, দুই পক্ষই। হাসিনাও চাইতো, এরাও চাইতো, ওরা একভাবে, এরা আর একভাবে। আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না, আপনাকে মানুষ বলে মনে করে না, চাকর বাকর মনে করে। আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না, আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায়। আমরা ভয়কে, বাংলাদেশের জনগণ দেশের মালিক, তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে, করে দেখাইছে 2024-এ। দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না, নিজের ভয়কে সবার উপর চাপাই দেন না। আপনি ভয় পান, নিজে পান, নিজে বলেন নিজে ভয় পাইতেছে। আমরা আত্মরক্ষা করতে পারি, আমরা পাল্টা আঘাতও করতে পারি। আপনাদেরকে আমরা রক্ষা করছি, আপনি করেন নাই। জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয়। আপনারা তো ভয় কাঁপেন, এটা আপনাদের দলের নেতারা বলছে না অসংখ্যবার। 28 অক্টোবর ভয় দাঁড়াইতে পারেন না, এটা মির্জা আব্বাস বলছে না, দেখেন এডিটর সাহেব। আবার দেখেন টুকু বিএনপির নেতা স্লোগান দিতেছে ভয় করি না, বুলেট বোমা বলবে। তারপরে কি হইলো এডিটর সাহেব দেখান।
দেখিছেন কাপুরুষের মতো কর্মীদের ফেলায়, এইভাবে নেতারা পলায়। ইনকা ভিডিও আছে, হ্যাডম দেখায়েন না। ও আপনাদের হ্যাডম মেলা দেখেছে, পাবলিক জানে আপনাদের কত হ্যাডম, পাবলিক জানে। আছে আপনাদের শক্তি, রাজনীতি করতে শেখেন, ন্যারেটিভ বানাইতে শিখেন। এখন দেখি মেলা মানুষ ন্যারেটিভ করে আর কি, আমার কাছে শিখেছে ন্যারেটিভ। রাজনীতি আর দলবাজি এক জিনিস না। এরকম খাইস্টে মন মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গোহারা হাঁটতেছেন, তাও লজ্জা নাই, উপলব্ধি কোনোটাই নাই। আফসোস, এই প্রজন্ম নিজের জীবন বাজি রেখে গণ অভ্যুত্থান করছে, বিপ্লব করছে। কে কাকে বাঁচাবে সে ভয় দেখানোর দিন শেষ। ভারতীয় আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বের আসনে বসাইনি। মানুষ নিজেদের হিস্সা বুঝে নেবে। ওই যে মিছিলগুলা হইতেছে, এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে। দেখেন মিছিল দেখায়, পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাশ দিয়ে, এটা দেখান। দেখেছেন, গার্ড দিচ্ছে ওয়াকারানন্দ প্রভুপাদ আর প্রফেসর ইউনূসের পুলিশ। তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি, আওয়ামী লীগ ফিরে আসবে। এটা দিয়ে ভয় দেখানো হইলো, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তাও একটু ফাঁকা হইলো। একাধারে আমাদের কইবে মবস্টার আর কইবে আওয়ামী লীগের মিছিল ঠেকাও। মজাই মজা। আর্মি কি করতে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে? আওয়ামী লীগের মিছিল করতেছে, জানে না তারা? আগে তো মাস্ক পরে মিছিল করতো, এখন তো মাস্ক ছাড়া মিছিল করে। 24 ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে, কই থেকে টাকা পায়, কই থেকে ব্যানার ছাপায়, এসব কেমনি কোথায় প্ল্যান হয়। নেটওয়ার্ক তো বাইর করে ফেলা যায়, কিন্তু হবে না। ওই যে কইলাম না, সর্ষের মধ্যেই ভূত, কে ভূত খাতাবে? করতেছে করুক, কি হবে পরে আসতেছি। এটা সুসংবাদ দিয়া। বাংলাদেশে কিছু গান্ডু আছে, তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গল্লিক খায়। এই যে গল্লিক, এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু। এই গান্ডুগুলা পাবলিকের শান্টিং খায়, চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায়, আর সেই রাগ ঝাড়ে আমার উপরে। ভাবটা এমন, আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি। শোনেন ভাইজানেরা, ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায়। দিল্লি হনুজ দুরস্ত, আগে যান ক্ষমতা, তারপর কোয়েন যে আসিছি। যেই দলের নেতা কর্মীরা চান্দাবাজি কইরা টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না, তারা আমার পেজে এসে লেদান, লজ্জা লাগে না? তারপরে আওয়ামী লীগের সাথে দল বেঁধে এসে লেদান। আমি কই নাই যে আপনারা চান্দা তুলে খান, আপনাদের দলের নেতাই কইছে। এই যে শুনেন, শান্টু আপনাদের শান্টু মেরে দিছে, শুনেন। দল ক্ষমতা মেরেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে যা হয়েছে, গত 1 বছরে ছোট ছোট চান্দাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে 17 বছর আমার নেতা করবে কিছু খায় নাই। আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই, বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই। যে পাতে খান সে পাতে হাগেন। 1975 15ই আগস্টে মুজিবরে ফুটা না করলে আপনাদের দলের জন্মই হইতো না। সেই 15ই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনারা। হাসিনা মামলা শুরু করেছিল, শেষ করতে পারেনি। আপনাদের টাইমে এসে জেলে রেখে দিচ্ছেন তাদের, যেন পরের টার্মে এসে ফাঁসি দিতে পারে, তাই করেছে। যে জামাত ছাড়া 2002 সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না, সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে। খামান, জামাত নাকি স্বাধীনতা বিরোধী, রাজাকার, আল বদর। তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল, ভোট টোট দিচ্ছিল। এই টাইমে জোট সঙ্গীকে ভোট টোট দিবে না। যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিচ্ছে, তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না। জোনায়েত শাকের বিরুদ্ধে দেখেন ঝাড়ু মিছিল করছে। জোনায়েত শাকিরের নমিনেশন দিবে বিএনপি, তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে। নূরের পটুয়াখালীতে নমিনেশন দিয়েছিল বিএনপি, তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে। এলাকায় বিএনপি নেতাকর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে। যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না, সব কটাই একই ঘটনা ঘটবে, আর ওই আসনগুলো হারবে বিএনপি। যাই হোক, যেটা নিয়ে আলাপ শুরু করবো কইছিলাম, কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি। কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখেছি আমি পরশুর ঘটনা। ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 46 ব্রিগেডের 8টা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় 11ই অক্টোবর রাতে 1:30 থেকে 2টার মধ্যে ঘটনাটা ঘটে। 4টা বাইর হয় আর 4টা বাইরে থেকে ভিতরে ঢোকে। এপিসি মানে জানেন তো, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে, যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে 2টা করে জিপ বোঝাই সৈন্য ছিল। তার মানে একটা সময় 8টা এপিসি আর 16টা জিপ মুভ করেছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বাইর হয়ে। শুধু এইটা না, একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডিপ্লয় করা হয়েছিল।
জড়ো হয়েছিল ট্রুপস, কি কামে আর্মি জানে। 2 নাম্বার, আর্মি চিফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডিপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি, কেন আর্মি জানে। 3 নাম্বার, ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না, দেখেছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে, ও ব্যারিকেড গুলো সরাই ফেলা হয়েছিল। ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে, এটা ছাড়া তো আর কোনো কারণ নাই। আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি, এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম্প হইতে পারে। কেন এটা কু অ্যাটেম্প হইতে পারে? একটা 111 যে হইতে পারে এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে। এই যে দেখেন পত্রিকাত বাড়িছে, এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে। আমি সব কথা সব জায়গায় খুলে বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। 111 তো কুই ছিল নাকি? তো নিজের দলের নেতা 111-এর কথা কয়, আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে, মানে কই যায়। তা আমি এটা নিয়ে একটা লাইভ করি, কই যে এটা কুয়ের একটা প্রচেষ্টা হইতে পারে। আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে, যদি রাস্তায় এপিসি নামায় ড্রাইভার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সোর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ, এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করে পোস্ট দিচ্ছি এই যে এইটা। তারপরে তো শুরু হইলো ট্রল, এক একজন এক এক কথা কয়। ইন্টারেস্টিং হইতেছে, যেমন কেউ কেউ কইতেছে আমারটাকে লোক আসে নাই, যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন, এটা এক্সারসাইজ, রোটেশন হইতেছে। তো কয় যে আমারটাকে লোক আসে নাই, তো ভালো কথা। আবার একই লোক আমারে কয় যে আমি মবস্টার, তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি, আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমারটাকে লোক আসবে না, এটা কেমনে হয়? হ্যাঁ, আমারটাকে লোক আসে নাকি আসে না সেটা তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে। আমি তো রাজনৈতিক দল করি না, আমার কোনো দল নাই। যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি, ওই হ্যাডম আমরা দেখেছি। গত 17 বছর খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক সরানোর লোক পাওয়া যায় নাই, হ্যাঁ। আর এখন হ্যাডমের একেবারে হারকিউলিস হয়ে গেছে, অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো, দেখেছেন। সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার, আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে। খোদা তাআলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে, একদম শেষ দিকে হইলেও থাকবে। কতদিন থাকবে জানি না, যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে, আশা করা যায়। আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা 1 সপ্তাহ যাবে না, কলে কয়ে দিচ্ছি সব জাউরাগুলোকে। যাই হোক, এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে। মুজিবরে ফুটা করতে সাকুল্যে 300 সোলজার গেছিল, জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র 40 জনের একটা দল। একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু। বাংলাদেশ ঘর পরা গরু, তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো। 8টা এপিসি আর 16 জিপ সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট। নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী, সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সোজা কথা, ফুল স্টপ। আমার আশঙ্কা যে এটা ওয়াকার একটা পরীক্ষা করেছে যে আমরা কেমন রিয়াক্ট করি। গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো, তারা কেন জানলো না আগে? আগে জানবো কেমনে রে বেকুবের বাচ্চা, তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস, তোরা তো ঘুমেছিল যখন জিয়াউর রহমানকে খুন করে, হত্যা করে। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কিট হাউস, এটা 10-11 মাইল না 12 মাইলের মতো না? এই 12 মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে, কেউ খেয়াল করলো না। এই তো হইতেছে ইন্টেলিজেন্স। তো ঘুমেছিল কে তোরা? তো তো জায়গায় থাকলে কভার পারলুনি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য, যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে, পারিস নাই তো। সজাগ থাকলে তো করবো, তো ঘুমাস তো, নাক ডেকে ঘুমাস, তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তোকে। এডিটর সাহেব নাক ডাকার একটা সাউন্ড দেন, ক্যাঙ্কা নাক ডাকে বিএনপির লোকগুলো, সেটা দেখিয়ে না। কেউ কেউ কইতেছে, আমি আরো কেন কনফার্ম হইলাম না, আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে। 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে 1000টা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া, আর মফিজ মিয়া ফোন ধরে না। তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল? মোটেই না, ইচ্ছা করে ফোন ধরে না। এই সময় কি করা যায়, কি করা উচিত? চুপ করে বসে থাকা, কনফার্ম করা, আর কি করে ফেলবো? এই প্রসঙ্গে কর্নেল মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে। পিনাকি তাকে দেখছেন না একটা লাইভ করতে যে 46 ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে। হ্যাঁ, দিস ইজ এ রুটিন মুভমেন্ট, বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে। কাদেরকে থামানোর জন্য? যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে, তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে। এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে।
চিকন বুদ্ধি করছে। মানে আমি এটা কেমনে জানলাম? আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে, যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে, কিছু হইলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি, যেখানে সেখানে আমি লাইভ করি। ওই কুকুরগুলা তখন এই যে এই সুযোগটা নিছে আর কি, কুকুরগুলা দিয়া স্প্রেড করা যে সাপও মারলো লাঠি মানে ভাঙলো না, কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয়। সবাই যে গরম হয়েছে, আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবেনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি, সাথে সাথে 4-5 জন আমাকে ফোন করছে যে এই হইতেছে হোয়াট ইজ দ্য নিউজ। আমি কয়েকজনের কাছে নিউজ দিলাম, তাদের কোনো রেসপন্স পেলাম না। অবশ্য মনে হলো এরকম একটা হলে তো আমার 1-to-1 জানার কথা, হ্যাঁ গ্যারান্টি। এই যে 46 যে মুভমেন্ট হচ্ছে বিদ্রোহীদের কাছে চলে গেছে, এটি হচ্ছে মেইন জিনিস। এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান, যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না, এটা ভালো মতোই জানেন। বিএনপির গান্ডুগুলারে কই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডি ফ্যাক্টো এবং ডি জুরো মিলায় ক্ষমতায় ছিলেন 5 বছর 6 মাস 23 দিন। কয়া দিলাম লিগে রাখেন। এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন? 19টা। শেষবার কু করছিল 24 ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর, যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন। সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই। কয়েক মাস পর পর একটা করে কু হইতো। গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়াউর রহমানকে সতর্ক করা হয়েছিল, কর্ণপাত করেননি। অ্যান্থনি মাসকারেনাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল, কিন্তু উনি গুরুত্ব দেন নাই। সম্ভবত আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার। পরের ইতিহাস তো আমাদের জানা। এরশাদের সময়ও কমপক্ষে 7টা কু হয়। রওনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিস অ্যান্ড পারফরমেন্স, এইটাতে 7টা কুয়ের কথা বলা আছে। 11-তে তো আবার কু হয়। বিএনপি সরকারের ইয়াজউদ্দিনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়, সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল। যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন, নিজেদের অসংখ্য কর্মী 15 বছর জীবন দিলেন, তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে, যেন বা তাদের কোনোদিন কিছু হয় নাই। বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই, 2-3 বার ক্ষমতা হারাইছে। প্রেসিডেন্ট সাত্তার নির্বাচিত সরকার ছিল, তারে কু করে কে হটাইছে? এরশাদ হটাইছে। তোরে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে। আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম। 2007 সালে জেনারেল নাসিমকে তো ভালোবেসে বিএনপি তারে আর্মি চিফ বানাইছিল। তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কে? আর্মি করছে তো নাকি? এই আর্মিরাই তো ম্যাডামকে মনিলরের বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে। 111-এর কু করে বিএনপির প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে হটাইল না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে। এই সেনাবাহিনী চাইছে, দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে? কারণ ইন্ডিয়া কইছিল পিলখানায় অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে, ঢুকে দেবে। কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে? এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর হইল। এই সেনাবাহিনী 2024-এর জুলাই-আগস্টে গুলি চালাইলো, ছাত্র জনতা মারলো, আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের, পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের, এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও। এরপরে এদের শিক্ষা হয় না। কি প্রগাঢ় বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি। আর একটা জিনিস বিএনপির গান্ডু ছাপড়ি বুদ্ধিজীবীদের জানাই দিই, ওরা জানে না কি সেটা। আসেন এটা দেখি। বিএনপি সরকারও তো ভারত 2007 সালে জানুয়ারি না, তার 2.5 বছর আগে 2004 সালে সেপ্টেম্বরে কু করে ফেলাই দিয়ে হাসিনাকে ক্ষমতা বসাই তো আজীবনের জন্য। এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে 2004 সাল থেকে। এরপরে রহস্যজনক ভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান এবং আওয়ামী লীগের 1996-2001 সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চায় কু করার জন্য। কু করার জন্য। এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল। আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয়টা জানায়। বিস্ময়করভাবে মাহবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না কইরা রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে। হ্যাঁ, বিএনপির নেতা সে বলতেছে কু হবে। তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য। আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম, কচু খেতি, ওয়াকারের পথবালক কেউ আগায় আসতো না। উল্টা এরা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে গালিগালাজ করত। সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান ঘটছে।
সেজন্য হ্যারিকে টমাস কু করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে। এইটা কেমনে জানলাম আমি? সে হ্যারিকে টমাস এই ঘটনার বিস্তারিত বিবরণ 2004 সালের 16 সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট কেবল টেলিগ্রাম করে পাঠায়। সিক্রেট টেলিগ্রাম আমি কেমনে পেলাম? এটা উইকিলিক্স করে দিছে। এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব দলিলের সাথে প্রকাশ করা হয়েছিল। এখানেও আছে, দেখেন এডিটর সাহেব দেখেন, গান্ডু মূর্খ সদা বিএনপির ছাত্রী বুদ্ধিজীবী পড়িস সেগুলা। এরপরের ইতিহাস তো সবার জানা। 2005 সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো। এর সাথে 63 জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো। ইন্ডিয়া, প্রথম আলো, দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কান ভারী করতে থাকলো যে বাংলাদেশে জঙ্গি হামলার, হিন্দু নির্যাতনের বানোয়াট খবর দিয়া। এইসব রেকর্ডে উইকিলিক্সে আছে। অবশেষে আমেরিকা কনভিন্স হয়, 2007 সালে কু করার গ্রিন লাইট পায়, ভারতীয় মদতপুষ্ট কুলাঙ্গার মইনু 111 ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায়। তারপরে ইতিহাস সবার জানা। তারপরে বিএনপি শিক্ষা হয় নাই। এখনো হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পা চাটে আর ইন্ডিয়ার কাছে গিয়ে পেন নাম ঠুকে। বিএনপি যখন গোয়া মারা খায় তখন এর আবাল বুদ্ধিজীবীরা পালায়, এরাও পালাবে। বিএনপির বাকি নেতা কর্মীরা কাটতে কাটতে আবার আল্লাহর কাছে বিচার দেবে যে ইনকা কইরা। শালার পুত ভোট দেন না আবার ঠিক সুদাও, সবাই হাত তোলেন। ওই শালার পুতেরা মুনাজাত কর, মুনাজাত কর, ওই পুরো শালার পুতেরা মুনাজাত কর। মাইক আনতে বলছেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহর কাছে ওই শালার বুতেরা দেন, শালার বুতেরা আরে বাড়াই দেওয়া হয় না। আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দেন না, এবং স্লোগান দিবি মেলাম, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার ওই তুমি ঠিক দাও কেন? আমরা হাসিনারে হটাইছি, কিন্তু সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিরে হটাইতে পারি নাই। এটাই জুলাইয়ের ব্যর্থতা। যারা হাসিনা শাসনে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছুই করতে পারি নাই। খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ তারা আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত 2024-এর। সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি, রাজনৈতিক ঘটনা। 2016 সালে এরদোগানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আলট্রা সেকুলার অংশ। বাঙ্গুল্যান্ডের আলট্রা সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন। এরদোগান পাওয়ার কনসলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে, তামা তামা করে দিছে, গুড়া গুড়া করে দিছে হাড্ডি। প্রায় 10,000 সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে, জেল হয়েছে। তদন্তে 20 লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিভিলিয়ান আমলা সহ 1.5 লাখ লোকের চাকরি গেছে, জেল হয়েছে। এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালে আর কোথাও হয় নাই। বাংলাদেশে এই একই কাজ করার দরকার ছিল। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসির এইভাবেই সাইজ করতে হইতো। খোদা তাআলা যদি তৌফিক দেন এই কাজ করব। দরকার হলে এরদোগান যে প্রসিকিউটররা দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ। আমরা জানি 3 দিন আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যুয়ার করার পরে আর্মির টপ ব্রাস ক্ষুব্ধ এবং সম্ভবত শঙ্কিত। এই অবস্থায় আর্মির এত বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের স্বার্থে। এই মুভমেন্টে কোনো মিলিটারি কুর চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম। এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক। যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কু শুরু হইতে চলতেছে, আমরা আমাদের সাধ্যমতো সেই কুকে ঠেকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়া। পারি না পারি অন্য কথা, বড়সড় কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার তা নিব। আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ, বাকশালী আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পথ ভালো একই সাথে আমার পিছে লাগে, একই সাথে। তার মানে এদের একটা ঐক্য আছে। ইন্ডিয়া, বাকশালী, আওয়ামী লীগ, ওয়াকারের পথ বালক, এরা সব এক গোয়ালের গরু। আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফ্যাসিস্ট শাসনের পতন ঘটাইছে। মনে রাখবেন, আমাদের ক্ষমতা আছে কু ব্যর্থ করার। আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি, আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে, তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া। এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ। এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ইনকিলাব জিন্দাবাদ।